হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা 2022 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 14টা এমসিকিউ অর্থাৎ 2022 সালে উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যার যে প্রশ্ন হয়েছিল তার 14টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পাবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ -3.4 ইলেকট্রন ভোল্ট, ওই স্তরে স্থিতিশক্তির পরিমাণ কত? তো দেখো, মোট শক্তি আর স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক ছিল স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 2 ইন্টু মোট শক্তি ইএন। তার মানে 2 ইন্টু এখানে মোট শক্তি কত আছে? -3.4। তার মানে আনসার হয়ে যাচ্ছে -6.8, অর্থাৎ আমাদের রাইট আনসার হবে অপশান বি। এরপরে যাই নেক্সট প্রশ্নে। এখানে বলা হয়েছে কি, আই এবং 4i প্রাবল্যের দুটি আলোক উৎসকে ব্যতিচারের পরীক্ষায় ব্যবহার করা হলো। যে বিন্দুতে দুটি উৎস থেকে তরঙ্গদ্বয় π/2 দশা পার্থক্যে মিলিত হয় তার প্রাবল্য কত হবে? তো আমরা জানি ফর্মুলা I = I1 + I2 + 2√I1 I2 cos phi। তো এখানে এদের দুজনের দশা পার্থক্য ফাই কত আছে? π/2। তো π/2 cos π/2 মান কত? 0। তার মানে এই পার্টটা হয়ে যাচ্ছে আমার কত? 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তার মানে I1 কত ছিল? অনলি I, আর I2 কত ছিল? 4i। আনসার হয়ে যাবে 5i। এখানে অপশান বি হলো রাইট আনসার। ওকে, তো চলো নেক্সট ভিডিও। আচ্ছা দেখো, দুইয়েরই অথবা আরেকটা কোশ্চেন আছে। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্রে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব 2d এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব D ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে ঝালরের কৌণিক বেদ কত? তো দেখো, আমরা সেই যে ছবিটা এখনো মনে পড়ছে কিনা তোমরা দেখো, এই দুজনের মধ্যে যদি ব্যবধান আমরা 2d ধরতাম আর এই পর্দা থেকে এই দূরত্বটা যদি D ধরতাম, তাহলে আমাদের এদের কৌণিক বেগ থিটা হয়ে যেত কত বলো দেখি? λ/2d, যখন এটাকে 2d ধরতাম। কিন্তু যেহেতু আমরা এদের মধ্যে দূরত্বটা 2d না ধরে d ধরেছি, তাই এই কৌণিক বেদ হয়ে যাবে λ/d। ওকে, তো এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে কত? সি হলো আমাদের রাইট আনসার। চলো নেক্সট প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন বলছে, বিভিন্ন বর্ণের অক্ষরের উপর একটি সমতল কাচফলক রাখা হলো, যে অক্ষরটি সবচেয়ে কম উপরে উঠে আসবে। তো একটা সমতল মানে কাচফলকের নিচে একটা বস্তুকে রাখা হোক বা জলের নিচে কোনো বস্তু থাকুক, তার যে আপাত সরণের রাশিমালা আমরা x = জানি d × 1 - 1/μ, তাই তো? এই আপাত সরণ। এবার যদি আবার মিউ এর সাথে ল্যামডার কি সম্পর্ক? μ = a + b/λ², তাই তো? এবার যদি লাল আলোটা ধরি, দেখো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। দেখো ল্যামডা যদি সবচেয়ে বেশি হয়, এটা তো 1/a আছে, তার মানে মিউ কি হবে? সব থেকে কম। মিউ যদি সব থেকে কম হয়, 1/μটা আবার কি বেশি? 1/μটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই পুরো রাশির মানটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস হচ্ছে। অর্থাৎ এই এক্সও সব থেকে কম হবে। তো সব থেকে কম হবে কি? লাল আলোর জন্য। যদি একবারে না বুঝতে পারো, আরেকটা বার দেখো। যদি আমি দেখেছি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তো দেখো এটা b/λ²। তো ল্যামডা যদি সব থেকে বেশি হয়, এই রাশিটা কি হবে? 1/λ² সব থেকে কম হবে, অর্থাৎ মিউ হবে কি? কম। মিউ এর মানটা কম হচ্ছে। এখন মিউ এর মান যদি কম হয়, 1/μ এর মানটা কি হবে? বেশি। 1/μ এর মানটা যদি বেশি হয়, তাহলে একের থেকে বেশি জিনিসটা বাদ দিতে হচ্ছে, অর্থাৎ এই রাশিটার মান কি হয়ে যাবে? আবার কমে যাবে। এই রাশিটার মান কমে যাবে মানে এক্স এর মানও কমে যাবে, অর্থাৎ আপাত সরণ কম হবে।
তাহলে উত্তর হচ্ছে আমার লাল আলো। ওকে, এরপরে আমরা নেক্সট প্রশ্ন যাব। 4 দাগ কি বলছে, একটি কুণ্ডলিতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা +10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? তো আমরা জানি E = LdI/dt। LdI, এখানে DI অর্থাৎ I এর পরিবর্তন +10 থেকে -10 20 অ্যাম্পিয়ার, আর DT সময় কত? এখানে সময় লেগেছে 0.08 সেকেন্ড। আচ্ছা, তড়িৎচালক বল কতটা তৈরি হয়েছে? 50। তো এই ডেটাগুলো যদি এখানে বসাই কত পাবো? 50 = L × 20/0.08, অর্থাৎ L = 50 × 0.08/20। পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে আসছে 100। 50 1 102, 2 কাটলে এখানে 4, 4 কাটলে এখানে 5, 1-এর 5, 1-এর 5 উপর নিচে 2 দিয়ে গুণ করলে 2/10 মানে 0.2। তাহলে এল কত হবে? 0.2 হেনরি। অপশন বি হলো আমাদের রাইট আনসার। দেখো, ভিডিওগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় পজ করে তোমরা আরেকবার দেখো, তবে জিনিসটা নোট করো। আর এই পুরো পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বাংলা ফিজিক্স, যার ডেসক্রিপশানে যার লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা জিনিস বলার, যে তোমাদের এই রিলেটেড আরও কোন ভিডিওগুলো বেশি পছন্দের, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। কোনো একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহী তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে কি বলে? দেখো, এখানে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, J = সিগমা × E, তাই তো? সেখানে তড়িৎ প্রবাহ ঘনত্ব আর তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে কি বলবো? এটা তড়িৎ প্রবাহ ঘনত্ব, এটা তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে বলবো সিগমা, অর্থাৎ পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশান বি, যে এই তড়িৎ প্রবাহ ঘনত্ব আর তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে আমরা কি বলি? পরিবাহিতাঙ্ক। আচ্ছা, একটি আর আভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের 2 প্রান্তে আর বহিস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাঠানো যাবে। তাহলে এখানে একটা রোধ আছে, আর এখানে যে আমরা ব্যাটারিটা যোগ করেছি তার বিভব মনে করলাম ভি, স্মল আর হলো আভ্যন্তরীণ রোধ, আর এই আর হলো মানে বহিস্থ রোধ। এখন আই হলো প্রবাহ। এটা তোমরা নিশ্চয়ই এই ওহমের সূত্রের শেষে মানে বইয়ের মিডলের দিকে এই অংশটা পাবে। তো দেখো, এখানে এই আভ্যন্তরীণ রোধ যদি খুব কম হয়ে যায়, আর যদি খুব কম হয় তাহলে এটা কি ভোল্টেজ উৎস রূপে কাজ করে। আর যদি খুব বেশি হয়ে যায় তাহলে এটা কারেন্ট উৎস বা প্রবাহ উৎস রূপে কাজ করে। আর এই স্মল আর এই ক্যাপিটাল আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সর্বোচ্চ প্রবাহ যায়। এই 3টে শর্ত মনে রাখবে। আবারও বলি, আভ্যন্তরীণ রোধ খুব কম হলে ভোল্টেজ উৎস, আভ্যন্তরীণ রোধ খুব বেশি হয়ে গেলে, আরের থেকেও বেশি, অসীম হলে ভালো হয়, তো খুব বেশি হয়ে গেলে প্রবাহ উৎস, আর যদি স্মল আর ক্যাপিটাল আর এটা ইকুয়াল হয় তাহলে সর্বোচ্চ প্রবাহ। নেক্সট প্রশ্ন কি বলছে, দুটি অসীম বিস্তৃত সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো। পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। তাহলে এরকম দুটো পাত আছে, মনে করো। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, বিপরীত আধান করেছে। তো এর জন্য বাইরে মানে তড়িৎ ক্ষেত্র কত হয়? σ/ε। যদি বাতাস হয় তাহলে ε0। আবার এর জন্য কত হবে? σ/ε, কিন্তু এর ডিরেকশন নেগেটিভ, যেহেতু ভিতরের দিকে এটা কত? σ/ε0। আলটিমেট ভিতরে যে কোনো একটা বিন্দুতে যদি দেখি, এর জন্য এই পাশে σ/ε0 আর এই পাতের জন্য σ/ε0, তাই তো?
তাহলে হয়ে যাবে আমাদের কত, 2 সিগমা বাই এপসাইলন নট, অর্থাৎ অপশান সি হলো আমাদের রাইট আনসার। দেখো এখানে এই যে পাতটা, এর জন্য এই পাতলা পাতের জন্য মানে বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র সিগমা বাই 2 এপসাইলন নট, আর এই নেগেটিভের জন্য, নেগেটিভ এই পাতটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এর জন্য ডিরেকশন কোন দিকে, এই ডিরেকশনে, আর এর জন্য ডিরেকশন এই ডিরেকশনে, তার মানে দুটো যোগ হয়ে যাবে, সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, তার মানে হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট, অর্থাৎ বি হবে আমাদের রাইট আনসার। এটা ভুল করে দাগ পড়ে গিয়েছে, বি হবে রাইট আনসার, সিগমা বাই এপসাইলন নট। নেক্সট প্রশ্নে যাই। একটি অসীম বিস্তৃত সমান্তরাল ধাতব পাতকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাতটির পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? তো যে অসীম দীর্ঘ যদি পাতলা পাত থাকে, তার জন্য আমরা একটু আগেই দেখলাম কত হয়, সিগমা বাই, যদি সেটা বায়ু মাধ্যম হতো তাহলে এপসাইলন নিতাম, কিন্তু অন্য মাধ্যম হলে এপসাইলন হবে। আর সিগমা বাই এপসাইলন মানে কত আমরা জানি, এপসাইলন মানে কত, কে এপসাইলন নট, তাই তো, কারণ কে ইকুয়াল টু এপসাইলন বা এপসাইলন নট হয়, তো সেখান থেকে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট এখানে বসি, তাহলে আনসার হয়ে যাবে কে সিগমা বাই কে এপসাইলন নট। কোথায় এটা আছে, ও সরি, এখানে একটা 2 ছিল, একটা পাত্র 2 ছিল, তাহলে 2, অর্থাৎ এই ডি হলো আমাদের রাইট আনসার। আচ্ছা, পিএন সংযোগ ডায়োডে প্রযুক্ত কম্পাঙ্ক 50 হার্টজ, তাহলে অর্ধ তরঙ্গের বিবর্ধনে এবং পূর্ণ তরঙ্গের বিবর্ধনে কম্পাঙ্ক। দেখো আমাদের যদি এই একটা তরঙ্গ যদি এরকম থাকে, এটা যদি ইনপুটের তরঙ্গ থাকে, যখন অর্ধ তরঙ্গ একমুখীকরণ হয় তখন কি আমরা শুধু পজিটিভ সাইডটাই পাই, এটা পাই না, পজিটিভ সাইডটা পাই, এটা পাই না, অর্থাৎ এই সময়ের মধ্যে একটাই কম্পাঙ্ক কিন্তু একটাই আছে। কিন্তু যদি পূর্ণ তরঙ্গ হয়, অর্থাৎ এর কম্পাঙ্ক যদি 50 হার্টজ হয়, এটাও কিন্তু 50 হার্টজ। কিন্তু এখানে কি হয় বলতো, দুটো যখন পূর্ণ তরঙ্গ হয় তখন দুটো মানে অর্ধ তরঙ্গ একমুখী হয়ে যায়, তার মানে অ্যাকচুয়াল এর মধ্যে কটা হচ্ছে, একটা দুটো, যেখানে আগে একটা তরঙ্গ ছিল তার মধ্যে দুটো পূর্ণ কম্পন চলে আসলো, তাই না? তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু ডাবল হয়ে যায়, 100 হার্টজ, তাহলে আনসার হবে 50 হার্টজ 100 হার্টজ, সি হলো আমাদের রাইট আনসার। আচ্ছা, এরপরে কি, নিচের কোন সংক্রমণের জন্য হাইড্রোজেন পরমাণু থেকে নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম হবে? এখানে 2 নম্বর থেকে 1 নম্বর, 4 নম্বর থেকে 2 নম্বর এইগুলো গিয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে কম্পাঙ্কের ফর্মুলা যাওয়ার আগে আমরা যে 1/λ এই ফর্মুলাটা এখানে লিখি, 1/λ ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, r ইন্টু 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। আর আবার একটা পেয়েছিলাম কি বলতো, c ইকুয়াল টু n ইন্টু ল্যামডা, তার মানে n ইকুয়াল টু c বাই ল্যামডা বা c ইন্টু 1/λ, তাই তো। তার মানে সিটা থাকলো 1/λ জায়গায় কি লিখবো, r ইন্টু 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার, তাই তো, কম্পাঙ্কের মান। তার মানে সেখান থেকে যদি লিখি, তার মানে এখানে সিআরটা থাকলো, এখানে দেখো কত হবে, n1 স্কোয়ার আর n2 এর স্কোয়ার, তার মানে একসঙ্গে হোল স্কোয়ার দিলাম, আর এখানে n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার বা n2 প্লাস n1 ইন্টু n2 মাইনাস n1, তাই তো। এখানে লসও কত হবে, n1 স্কোয়ার n2 স্কোয়ার, সেটা একসঙ্গে হোল স্কোয়ার করে দিলাম, আর উপরে কত হবে, n2 স্কোয়ার মাইনাস n স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় রেখে দিলাম, তাহলে এটা হচ্ছে, তার মানে n ইকুয়াল টু অ্যাকচুয়াল পাচ্ছি cr ইন্টু n1 প্লাস n2 ইন্টু n1 মাইনাস n2 বাই n1 n2 এর স্কোয়ার, তাই তো। অর্থাৎ এই কম্পাঙ্ক কত হবে সেটা কিন্তু এই রাশিটার উপর নির্ভর করছে। তো প্রথম ক্ষেত্রে n এর মান যদি 2 আর 1 হয়,
তাই তো 2 আর 1 হয়, তাহলে যোগফল আর বিয়োগফল 2 আর 1-এর যোগফল হবে 3 ইন্টু বিয়োগফল কত হবে 1, আর এদের গুণফল 2 1 2 মানে 4, মানে 3-এর 4। কোনটা এর জন্য আসছে কি 3-এর 4, CR ইন্টু 3-এর 4, তাই তো প্রথমটার জন্য। আচ্ছা দ্বিতীয়টার জন্য দেখি, CR তো থাকছে 4 আর 2 4 আর 2 6, আর বিয়োগফল 2, আর 4 2 8 2 16, তার মানে এখান থেকে আসছে 2 8, এখানে 3 দিলে এখানে আসছে 4, তাই তো 4 2 8 8 আর 64, সরি এটা 64 হবে, একটু কাটাকাটি হয়ে গেল, 6 গুণ 2 আর এখানে 64, তাহলে 2 দিয়ে 32, 3 16। একইভাবে তোমরা 3 1 যদি বসাও, তাহার মানে এখানে উপরে হচ্ছে যোগফল 3 আর 1 4, আমি শুধু এই রাশিটাই দেখছি, যোগফল হবে কত 3 আর 1 4, আর বিয়োগফল হবে 3-এর থেকে একবার দিলে 2, আর এদের গুণফল 3 1 কে 3 তার স্কোয়ার, মানে কত হচ্ছে 8/9, 8/9 হচ্ছে। আর পরেরটা যদি 4 আর 2 কে নাও, তাহলে 4 আর 2 কে 4 আর 2 গুণফল কত হবে 4 আর 2 6, আর বিয়োগফল 4 আর 2 6, আর বিয়োগফল হচ্ছে তোমার 2/4 2 8 8 8 4 2 8 8 8 64, আগে একটা পেয়েছিলাম, ও এটাও 4 2 ছিল, এটাও 4 2 ছিল, ওই জন্য আগে একটা পেয়েছি। তো তাহলে দেখো এখান থেকে সবথেকে ছোট রাশি কোনটা আছে 3-এর 4 8-এর 9, আর এটাও হচ্ছে তোমার দেখো 8-এর দাগের বাকি অংশটা আমরা এখানেই করে দিচ্ছি, কেন ওখানে স্পেসটা খুব কম আছে। n ইকুয়াল টু আলটিমেট পেলাম CR ইন্টু কত ছিল n2 প্লাস n1 ইন্টু n2 মাইনাস n1 সরি বাই n1 ইন্টু n2 এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা প্রথম অপশানে ছিল n এর মান কত থেকে কত ছিল 2 থেকে 1, তো দেখো 2 আর 1-এর যোগফল, এই পার্টটা তো CR থাকছে প্রথম এই অপশানের জন্য, CR তো থাকছে, 2 আর 1-এর যোগফল কত 3, আর 2 আর 1-এর বিয়োগফল 1, আর 2 1 কে 2 মানে 4, এখানে হচ্ছে CR ইন্টু 3-এর 4। আচ্ছা পরের অপশানটা কত কত ছিল 4 আর 3, 4 আর 3-এর যোগফল, CRটা থাকলো 4 আর 3-এর যোগফল 7, আর বিয়োগফল 1/3 4 12, 12 এর স্কোয়ার 144, তার মানে CR ইন্টু 7/144। আচ্ছা পরের অপশানটা কত ছিল 3 1, তাহলে CRটা থাকলো 3 আর 1-এর যোগফল 4, আর বিয়োগফল হলো 2, তাই তো। আচ্ছা 3 1 3 9, তার মানে CR ইন্টু 8/9। আচ্ছা তারপরে অপশানটা কত ছিল 4 2, তার মানে CR থাকলো 4 আর 2-এর যোগফল 6, বিয়োগফল 2, 4 2 8 8 8 64, তার মানে এখানে 2 কেটে 32, 3 এখানে 16, তার মানে CR ইন্টু 3/16। তো এর মধ্যে সব থেকে কম্পাঙ্ক কম কার হবে, এই কম্পাঙ্ক কম কার হবে, যেখানে দেখো এই 7/144 যেটা আছে সেটাই, তাই তো এই 7/144-এর মানে সব থেকে ছোটো, অর্থাৎ 3 থেকে 4 নম্বরের সংক্রমণের ক্ষেত্রে আমাদের হবে রাইট আনসার, ঠিক আছে। এটা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন 8-এর দাগের অথবা কেজি পার মিটার কিউব এককে নিউক্লিয়াসের ঘনত্ব কত, এটা কত হবে 10⁻17। আচ্ছা এলইডি থেকে নিঃসৃত 9 দাগে কি বলছে, এলইডি থেকে নিঃসৃত আলোকের তরঙ্গদৈর্ঘ্য এবং প্রাবল্য নির্ভর করে, দেখো এলইডি মানে সম্মুখ বায়াসে থাকবে, এইটা তো হবেই, আর অর্ধ পরিবাহীর শক্তির ব্যবধানের উপরেও এলইডির নিঃসৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ভর করে, অর্থাৎ এ হলো রাইট আনসার। এখানে কি বলছে অর্ধ পরিবাহীর শক্তির ব্যবধান বিপরীত তো হবেই না, শুধু শক্তির ব্যবধান না, শুধু সম্মুখ না, তাহলে অপশন এ হলো রাইট আনসার।
দেখো 9 অথবার প্রশ্ন বলছে যে দুটি ফটোডায়োড D1 ও D2 প্রতিপ্রস্থের ব্যবধান যথাক্রমে 2 ইলেকট্রন ভোল্ট আর 2.2 ইলেকট্রন ভোল্ট, যে ডায়োডের ক্ষেত্রে 6200 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের আলোকে চিহ্নিত করে তাকে, অর্থাৎ এদের যদি প্রতিপ্রস্থ এই হয় তাহলে কোনটার ক্ষেত্রে 6200 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য হবে। তো তোমরা জানো E = h নিউ, তাই তো তরঙ্গদৈর্ঘ্য, তার মানে এখানে hc/λ, এই ফর্মুলা নিতে হবে, নিউ = c/λ। আচ্ছা, তাহলে সেখান থেকে ল্যামডা = কি hc/e। তো h এর মান কত? h এর মান 6.626 × 10⁻³ ইন্টু c এর মান 3 × 10⁸। আচ্ছা, শক্তি প্রথমটা যদি আমরা নিই তাহলে 2.2 নেব, ওই 2.0 নেব, ইন্টু এটা যেহেতু ইলেকট্রন ভোল্টে আছে তাহলে একে আমরা কুলম্বে নিয়ে যেতে গেলে 1 কুলম্বে, 1 কুলম্বে চার্জ কত? 1.602 × 10⁻19 কুলম্ব। তো এইটা কাটাকাটি করে দেখবে মোটামুটি ওই আসে কত, 6200 × 10⁻10 এরকম মিটারে আসবে। তার মানে 6200 না, একটু এর কাছে একটু ক্যালকুলেটারে বসিয়ে দেখবে এর কাছাকাছি, কিন্তু যদি এখানে 2.2 বসাও তাহলে দেখবে 53টি এরকম কাছাকাছি হচ্ছে। অর্থাৎ আমাদের আনসার হবে প্রথমটা, কেবলমাত্র D1, তাই তো D1 এর জন্য তরঙ্গদৈর্ঘ্যটা 6200 কাছাকাছি হচ্ছে। 10 কি বলছে, নিচের কোনটি আলোকীয় তন্তুতে ব্যবহার করা হয়? প্রতিসরণ, অপবর্তন, বিচ্ছুরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সবাই জানো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই হবে রাইট আনসার। নেক্সট প্রশ্ন কি বলছে, এ ও বি ধাতব পৃষ্ঠের উপর নিউ কম্পাঙ্কের ফোটন আপাতন ঘটানো হলো। আচ্ছা, যদি দুটি ধাতব প্রারম্ভ কম্পাঙ্ক যথাক্রমে এত হয় তাহলে এ ও বি ধাতব পাত থেকে নিঃসৃত ইলেকট্রনগুলির সর্বোচ্চ গতিশক্তির অনুপাত। সর্বোচ্চ গতিশক্তি, তার মানে h নিউ = h নিউ 0 প্লাস গতিশক্তিকে কেউ ই কে দিয়েও প্রকাশ করে, কেউ ই দিয়েও প্রকাশ করে। গতিশক্তি আমরা কে দিয়ে প্রকাশ করলাম, তাহলে কে = কি লিখতে পারি, h নিউ মাইনাস নিউ 0, তার মানে h × নিউ মাইনাস নিউ 0, এটাই কে। তা দুটো যদি এরকম এ আর বি হয় তাহলে কে এ বাই কে বি = কত হবে, তার মানে h × দুজনেই তো নিউ কম্পাঙ্ক আপাতিত হয়েছে, অর্থাৎ এইটা সমান, কিন্তু সূচনা কম্পাঙ্ক আলাদা, তাহলে h নিউ মাইনাস নিউ 0 কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে, বাই h × নিউ মাইনাস নিউ 0 কার ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে। h কেটে দিলাম। দেখো নিউ মাইনাস প্রথমটার ক্ষেত্রে নিউ/2, তারপরে নিউ মাইনাস নিউ/3, তার মানে এখানে কত হচ্ছে বলো তো, নিউ/2 হবে, আর নিচে হবে 3 থেকে 1 বাদে 2, 2 নিউ/3। তো এখানে কত হলো, নিউ/2 × 3/2 নিউ, তো নিউ কেটে গিয়ে 3/4, অর্থাৎ 3:4। 3:4 হলো আমাদের রাইট আনসার। তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন ধাতব লক্ষ্য বস্তুতে আঘাত করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বিকিরণ নিঃসৃত, এটা তো এক্স রশ্মি ছিল, তোমাদের তেজস্ক্রিয়তার ওখানেই মনে আছে এটা। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, এটা মাইক্রোওয়েভ। এগুলো তোমাদের এখানে যে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা ছোট্ট একটা চ্যাপ্টার, ওখানে বলেছিলাম যে শুধু ছকটাই পড়তে, আর ওই আরও একটা দুটো শর্ট কোশ্চেন পড়তে, তো দেখো সেখান থেকেই প্রশ্ন। একটি তড়িৎগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? দেখো আমরা জানি গতিশক্তি বা ই কে, বা শুধু আমরা কে দিয়ে প্রকাশ করছি, কে = ½ mv²। আর বৃত্তাকার পথে যদি বি চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা কণা যখন ঘুরছিল সাইক্লোট্রন কম্পাঙ্কের ওখানে আমরা আর = পেয়েছিলাম কি mv/qb।
তো সেখান থেকে ভি ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ বি আর বাই এম, কিউ বি আর বাই এম, তাই তো? আচ্ছা, তার মানে এখান থেকে কি বলতে পারি, ভি সমানুপাতি আর, আবার এখানে তাহলে ভি স্কোয়ার সমানুপাতি আর স্কোয়ার, আবার এখানে কে সমানুপাতি ভি স্কোয়ার, আবার ভি স্কোয়ার সমানুপাতি কি আর স্কোয়ার। তাহলে কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার। এখন বলা হয়েছে যে শক্তি দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ প্রথমে যদি 1 থাকে পরে কত 2 হয়েছে, 1 এর 2 ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার, তার মানে আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু পাবো 1 বাই রুট টু, অতএব আর টু ইকুয়াল টু রুট টু ইন্টু স্মল আর। তো প্রথম ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর এর থাকে, আর ওয়ানের মান যদি ক্যাপিটাল থাকে রুট টু আর ওয়ান, ওই আর ওয়ানের জায়গায় এটাই বসিয়ে দিলাম, অর্থাৎ এ হলো আমাদের রাইট আনসার। ওকে, আচ্ছা, তাহলে এই সেটের লাস্ট কোশ্চেন, যে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, একে বিভাজন ঘটিয়ে সমব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি করা হলেও প্রতিটি ফোঁটার ধারকত্ব কত? তো দেখো, যদি আমরা বড় এই যে ওয়াটার ড্রপটা যেটা ছিল সেটাকে, তার ব্যাসার্ধ আমি ধরলাম আর, আর যে ছোট ছোট 8টা সেখান থেকে যে 8টা আমরা ছোট ড্রপ পেয়েছি তার ব্যাসার্ধ ধরলাম স্মল আর। তো এর আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, আর এই ছোটটার আয়তন কত হবে 4/3 পাই স্মল আর এর কিউব। এরকম কটা আয়তন, 8টা আয়তন মিলেই বড়টার আয়তন হবে। আচ্ছা, 4/3 পাই কেটে দিলাম, তার মানে আর কিউব ইকুয়াল টু 8 স্মল আর এর কিউব, বা আর কিউব ইকুয়াল টু 2 স্মল আর এর হোল কিউব, বা ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 স্মল আর। ঠিক আছে, তো বড়টার ব্যাসা যদি ধারকত্ব C1 আর এর ধারকত্ব যদি C2 ধরি, আমরা জানি কি ধারকত্বের সাথে ব্যাসার্ধ সমানুপাতিক সম্পর্ক, তাহলে C1 বাই C2, তার মানে C1 এর ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর বাই স্মল আর, তাই তো? ক্যাপিটাল আর এর জায়গায় 2 স্মল আর বাই আর, তার মানে কত 2, তাই তো? তার মানে C2 কত হয়ে যাবে, C2 ইকুয়াল টু হয়ে যাবে C1 বাই 2। C1 এর মান কত দিয়েছে 1 মাইক্রোফ্যারাড, C1 এর মান 1 মাইক্রোফ্যারাড দিলাম, 1/2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ আনসার হয়ে যাচ্ছে অপশান এ। এই ছিল তোমাদের 14টা কোশ্চেনের সম্পূর্ণ সমাধান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের এই রকম কোন ধরনের ভিডিও হলে তোমাদের সুবিধা সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, বাই।